এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে হাভিয়ার কাবরেরা যে প্লেইং 11 খেলিয়েছিলেন, সেখান থেকে ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তিনি চেঞ্জ এনেছিলেন স্টার্টিং লাইন আপে 5টা। আর এবার ভুটানের বিপক্ষে যে একাদশ ছিল সেখান থেকে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে তিনি চেঞ্জ আনলেন 3টা। সেই 3টা চেঞ্জ কি কি? একটা হচ্ছে যে তিনি রাইট ব্যাক তাজউদ্দিনকে এদিন খেলালেন না। এরপর তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানা, যিনি ভুটানের বিপক্ষে গোল করেছিলেন, তাকে খেলালেন না। এবং জামাল ভুঁইয়া, যিনি ক্যাপ্টেন, যিনি ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন, পরের দিন তিনি ম্যাচে নেই। ঠিক একই ঘটনা আবারও তিনি ঘটালেন জামালের সাথে, অর্থাৎ জামাল ভুঁইয়া 10 মিনিটও খেলার সুযোগ পেলেন না, যেটা তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে অন্তত 10 মিনিট তিনি খেলতে চান। এবং ভুটানের বিপক্ষে জামাল ভুঁইয়ার পারফরমেন্স তো খুব একটা খারাপ ছিল না, সেই জামাল ভুঁইয়াকেও হাভিয়ার কাবরেরা প্লেইং 11-এ রাখলেন না। এখন জামালেরটা কিছুটা অনুমান করা যাচ্ছিল, কারণ সমিত সোম আসলে যেহেতু ঢুকবেন, সুতরাং জামাল হয়তো থাকবে না। কিন্তু কি কারণে আসলে তাজউদ্দিন রাইট ব্যাক হিসেবে থাকলেন না, সেখানে আসলে শাকিল তপুকে খেলানো হলো। এবং যেটা আমরা দেখলাম যে আসলে প্রচণ্ড রকম প্রেসিং ফুটবল শুরু থেকে বাংলাদেশ খেলার চেষ্টা করছে। রাইট ব্যাক এবং লেফট ব্যাক তারা উপরে উঠে যাচ্ছে খুব দ্রুত। সো তারা উইং ব্যাক হিসেবে খেলছে এবং এভাবে করে প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করছে, যেই ফুটবল আসলে খেলে বাংলাদেশ টিম অভ্যস্ত না। এই ফুটবল খেলে বাংলাদেশ টিম আসলে ওরকম অভ্যস্ত না, কিন্তু সেটাই আসলে বাংলাদেশ করার চেষ্টা করলো। এবং হৃদয়কে খেলানো হলো হচ্ছে সোহেল রানার জায়গাতে, এবং হৃদয়ের পারফরমেন্স আমার কাছে তো খুব আহামরি কোনো কিছু মনে হয়নি। অথচ যে গোল করলো ভুটানের বিপক্ষে সোহেল রানা, তার কনফিডেন্স লেভেল প্রিটি হাই থাকার কথা, তিনি গোল করেছেন, তাকে আসলে খেলানো হলো না। তো সামগ্রিকভাবে এই 3টা চেঞ্জ ছিল। এবং ফাহমিদুলকে স্টার্টিং 11-এ তিনি রেখেছেন। এবং দুটো ম্যাচ দেখার পর মনে হচ্ছে যে হ্যাঁ, ফাহমিদুল হয়তো আরও পরিণত হবে, যত ম্যাচ তিনি খেলবেন বাংলাদেশের জার্সিতে আরও পরিণত হওয়ার সুযোগ ডেফিনেটলি তার রয়েছে। তো সেই ঘটনাটা ঘটেছে। কিছু অপরিণত মুভমেন্ট হয়তো তার ছিল, আবার কিছু মুভমেন্ট দারুণ ছিল। সমিত সোম তিনি কিন্তু চমৎকার খেলেছেন। কিন্তু একটা ব্যাপার হলো যে সমিত সোম এসছেন ক্যানাডাতে, যেখানে প্রচণ্ড রকম ঠান্ডা। সেই সমিত সোম বাংলাদেশে এসছেন এবং সপ্তাহখানেক ধরে তিনি এখানে আছেন। এই প্রচণ্ড গরমে, তীব্র গরমে, ভ্যাপসা গরমে, যেখানে সবার ত্রাহি ত্রাহি অবস্থা, সেখানে সমিত সোমকে পাক্কা 90 মিনিট খেলিয়ে ফেললেন। মানে সমিতকে উঠালেনই না কোচ। মানে সমিত তো এখন এখানে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি, এটা তো বাস্তবতা। মানে 7 দিন হয়েছে ঠান্ডা থেকে এখানে এসে সমিত সোমকে পুরোটা সময় তিনি খেলিয়ে ফেললেন। যাই হোক, এরপর তিনি অনেকগুলো চেঞ্জ করেছেন। এবং লক্ষণীয় চেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে সত্যিকার অর্থে আলামিন যখন নেমেছে, মোরসালিন যখন নেমেছে, ফাহিমের কিছু মুভ খুব দুর্দান্ত ছিল। ফাহিম খুব স্পিডে ঢুকেছে। তো সেই জায়গাটাতে সেটা অবশ্যই দেরি হয়ে গেছে। একটা ব্যাপার ছিল যে হ্যাঁ, সেকেন্ড হাফে সিঙ্গাপুর চান্স দেবেই, কারণ সিঙ্গাপুর সবশেষ 10 ম্যাচে যে 16টা গোল কনসিড করেছে, 70% গোল তারা খেয়েছে সেকেন্ড হাফে। তো সেকেন্ড হাফে গিয়ে দেখা যায় যে তাদের আসলে কনসেন্ট্রেশনে কিছুটা ঘাটতি হয়, এই কারণে তো তারা গোল খায়। তো সেই সুযোগটাও বাংলাদেশ যে পুরোপুরি নেবে চেষ্টা করেছে ডেফিনেটলি, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি। কিন্তু স্টার্টিং লাইন আপের ক্ষেত্রে এই 3টা পরিবর্তন কতটা সিগনিফিক্যান্ট সেটা আসলে বলা মুশকিল। এবং যথারীতি পারফেক্ট স্ট্রাইকারকে না রাখা একাদশে পরপর 3টা ম্যাচে, সেই ঘটনাটাই আমরা আসলে দেখলাম। সো হাভিয়ার কাবরেরার এই স্ট্র্যাটেজি আসলে সামনের দিনে কতটা কাজ করবে সেটা আসলে বোঝা মুশকিল। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে হামজা, সমিত, ফাহমিদুল যারা এসছেন খেলছেন, মানে বোঝাপড়ার যে ব্যাপারটা, সেটা হয়তো সময়ের সাথে সাথে আরেকটু বেটার হলেই বাংলাদেশ হয়তো ভালো রেজাল্ট করবে। মানে এই জায়গাটাতে বোধহয় ল্যাক কিছুটা থেকে যায় সব মিলিয়ে সামগ্রিকভাবে সব প্লেয়ারদের ভেতরে। সেটা কিছুটা মানে সিঙ্গাপুরের বিপক্ষে হয়তো কিছুটা আমরা দেখলাম সেই বিষয়টাই। যাই হোক, সো দেখা যাক সামনের দিনে কেমন করেন। বাট অনেকের কাছে কিন্তু হাভিয়ার কাবরেরার এই স্ট্র্যাটেজি, তার প্লেইং 11, এটা কোয়েশ্চেনেবল ছিল, কোনো সন্দেহ নেই। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।